আমি অয়ন। আজ তোমাদের কমন গ্রামার ক্লাসের প্রথম চ্যাপ্টার টেন্স আমি করাচ্ছি, তো ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো টেন্স টেন্স এর বাংলা কি? এর বাংলা হলো কাল। আচ্ছা, প্রথমে বলে রাখি ভার্ব কি। ভার্ব ভার্ব হলো বাক্যে সাবজেক্ট যে কাজটি করে আর কাল কি? কাল অর্থাৎ ইংরাজিতে টেন্স কি না, কাজটি কোন সময়ে হচ্ছে, কাজটি কোন সময়ে হচ্ছে। তাহলে কি বুঝলাম? না ভার্ব কি না সাবজেক্ট বাক্যে যে কাজটি করে, আর কাল কি অর্থাৎ টেন্স কি না কাজটি কোন সময়ে হচ্ছে। মেনলি টেন্স এর তিনটি ভাগ। প্রথমটি কি? প্রথমটি প্রেজেন্ট, তারপর এটি পাস্ট, তারপর এটি ফিউচার। প্রেজেন্ট কি? প্রেজেন্ট হলো বর্তমান, পাস্ট কি অতীত, আর ফিউচার কি ভবিষ্যৎ। অর্থাৎ বাক্যে সাবজেক্ট কোন সময় কাজটি করছে সেটা বর্তমানে হলে প্রেজেন্ট, অতীতে হলে পাস্ট, আর যদি ভবিষ্যতে করবে তাহলে সেটা হলো ফিউচার। এই হলো টেন্স বেসিক ধারণা টেন্সের। এবার প্রত্যেক টেন্সের বিভিন্ন প্রকার ভাগ আছে, সেই ভাগগুলো আমরা দেখে নেব। তাহলে টেন্সের প্রথম তিনটে ভাগ, মেন তিনটে ভাগ কি বলেছি? প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আর এদের কিছু ভাগ আছে, সেইগুলো আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার, এই যে তিনটে ভাগ টেন্সের, এদের প্রত্যেকেরই চারটি করে ভাগ আছে, আর চারটি ভাগের নামই এক। অর্থাৎ কিরকম সেটা? না, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি বলতে যাই, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বলতে গেলে এর চারটি ভাগ আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে বলতে গেলে এরও চারটি ভাগ আছে, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে বলতে গেলে এরও চারটি ভাগ আছে। মজার ব্যাপার হলো এই তিনটে টেন্সেরই চারটে ভাগের নামই এক। এক নম্বরে যদি দেখা যায় কি আছে? ইনডেফিনাইট। দু নম্বরে আছে কন্টিনিউয়াস, তিন নম্বরে আছে পারফেক্ট, আর চার নম্বরে আছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা ভাগ আমি বোঝাবো এখানে, তোমরা শোনো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যদি বলতে যাই, প্রেজেন্টকে আমি যদি এ দাগ দিই, তাহলে প্রেজেন্টের চারটে ভাগ কি হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট, তারপর একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর একটা প্রেজেন্ট পারফেক্ট, আর তারপর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনই পাস্ট টেন্সের ক্ষেত্রেও এই চারটি ভাগ। পাস্ট টেন্সের ক্ষেত্রে কি? পাস্ট টেন্সকে আমি বি দাগ দিলাম, বি দাগের ক্ষেত্রে পাস্ট টেন্সেরও চারটে, অর্থাৎ পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ফিউচারকে যদি আমি 3 নম্বর দাগ দিই, সি দাগ দিই, তাহলে ফিউচারেরও চারটে ভাগ হবে। কি হবে? ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তারপর আমরা এখানে কি করব? প্রেজেন্ট টেন্স নিয়ে প্রথমে আলোচনা করব। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, ইনডেফিনাইটকে আর একটা লেখা যায়, সেটা হচ্ছে সিম্পল। অর্থাৎ বলতে পারি প্রেজেন্ট ইনডেফিনাইটকে সিম্পল প্রেজেন্ট, এই পাস্ট ইনডেফিনাইটকে সিম্পল পাস্ট, আর ফিউচার ইনডেফিনাইটকে সিম্পল ফিউচার। ওকে, তারপর আমরা এখন প্রেজেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা এটা খাতায় নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নোট করে নাও। এরপর আমরা প্রেজেন্ট আলোচনা করব। প্রেজেন্ট অর্থাৎ বর্তমানকাল। বর্তমানকালের চারটি ভাগ নিয়ে আমরা আলোচনা করব, তারপর পাস্ট টেন্সের চারটি ভাগ, আর ফিউচারে তারপর ভাগগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এই ভাগ আর কালটাও আমি মুছে দিলাম, তোমরা আশা করি নোট করে নিয়েছো। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স অর্থাৎ কি না হলো বর্তমান কাল। এই বর্তমান কালের চারটে ভাগ আমি বলেছি। কি বলেছি? প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্টটা দেখে নিই কি আছে। প্রথম ভাগ এর 1 নম্বর দিয়ে লিখতে পারি প্রেজেন্ট
ইনডেফিনাইট বা এর আরেকটা নাম আছে সিম্পল প্রেজেন্ট। ঠিক আছে, এর একটা বাংলা আছে, এর বাংলায় হলো সাধারণ বর্তমান। এই সাধারণ বর্তমান বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট যাই বলো না কেন, সেটা কোন সময় কাজে লাগে, অর্থাৎ আমরা বাক্যে কোন সময় সেটি ইউজ করব সেটা আমরা দেখি। প্রেজেন্ট ইনডেফিনাইট সাধারণ বর্তমান কি হয় না, বর্তমানকালে কোনো কাজ হয় বোঝালে। অর্থাৎ কি, সাধারণভাবে আমরা বর্তমানকালে কোনো কাজ করে থাকি বা যেই কথাগুলো বলে থাকি সেইগুলোকে আমরা এই প্রেজেন্ট ইনডেফিনাইটের মাধ্যমে প্রকাশ করতে পারি। এছাড়াও আছে হচ্ছে চিরাচরিত সত্য, মানে কি যেটা দিনের পর দিন ধরে সেই একই জিনিস হয়ে থাকে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এই জিনিসগুলো। আর আরেকটা জিনিস আছে, সেটা কি না আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা, সারা দিনে আমরা সাধারণভাবে যা যা কাজ করি, যেটা রোজ হ্যাবিচুয়াল অ্যাকশন আমাদের, সেটা ব্যবহার করতে লাগে। আর একটা ব্যবহার হয় যে পাস্টের কোনো ইনসিডেন্ট, কিন্তু সেটা ভেলর বোঝাতে, অর্থাৎ সেটা কোনো গরিমা দিয়ে বোঝাতে, কোনো স্টোরিতে বলছি, সেই সময় আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট ইউজ করে থাকি। ঠিক আছে, তাহলে দেখে নেই কি হয় না, বর্তমানকালে কোনো কাজ বোঝালে আমরা কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট বোঝাবো। এর আরো ডিটেলসে বলতে গেলে আমি যেটা বললাম না, আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা, তারপর কি হ্যাবিচুয়াল অ্যাকশন, তারপর হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরাচরিত সত্য। সেখানে কি, যেমন ধরো আমি বললাম আমি রোজ বিদ্যালয়ে যাই, তাহলে আমার যাওয়াটা কিন্তু রোজ হচ্ছে, ডেইলি হচ্ছে। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব, প্রেজেন্ট ইনডেফিনিট ইউজ করব। আমি দেখাবো কিভাবে সেন্টেন্স আমরা লিখতে পারি এটা দিয়ে। তারপর ধরো বললো সূর্য পূর্ব দিকে ওঠে, তারপর ধরো আর একটা বললো আমি ভাত খাই, এটা আমার অ্যাকশন, ডেইলি অ্যাকশন, হ্যাবিচুয়াল অ্যাকশন। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করব। এরপর আমরা দেখে নেব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি। কোনো কিছু জিনিস তৈরি করতে গেলে তার আগে একটা কাঠামো তৈরি করতে হয়, সেই জিনিসটাকে বলি স্ট্রাকচার। প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রেও সেই স্ট্রাকচার আছে। টেন্সের যদি আমি সেই স্ট্রাকচারটা জানি, কোনো সেন্টেন্স লেখা ক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না। তাহলে আমরা কি দেখে নেব এখন না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি আছে। প্রত্যেকটা টেন্সের আমি এরকম করে স্ট্রাকচার দিয়ে বোঝাবো, আর এই স্ট্রাকচারগুলি তোমরা মনে রাখবে, যার ফলে কি হবে, তোমাদের কোনো সেন্টেন্স লিখতে অসুবিধা হবে না এবং তোমরা সহজেই টেন্স ব্যাপারটা মাথায় রাখতে পারবে। টেন্স খুবই একটা সোজা জিনিস, যাই হোক অনেকেই তোমরা খুব ভালো জানো, তাও একবার দেখে নাও। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার কি হয়? প্রেজেন্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার হয়, প্রথমে সাবজেক্ট বসে, অর্থাৎ যে কাজটা করে সাবজেক্ট বসে। তারপর কি বসে, তারপর বসে ভার্ব, অর্থাৎ যে কাজটা করছে, মানে যে কাজটা করছে, সাবজেক্ট যে কাজটা করছে। এর ক্ষেত্রে কি বলেছিলাম, সাবজেক্ট কি না যে কাজটা করে, অর্থাৎ কাজটা যার দ্বারা করা হয়, আর সাবজেক্টের দ্বারা যে কাজটা করা হয় তাকে আমরা বলবো ভার্ব। আচ্ছা, এর পাশে আর একটা আমি এস বা ইএস লিখলাম, পরে বলছি এটা কি। তারপর কি, তারপর বসে অবজেক্ট। আচ্ছা, এই এস বা ইএস কেন লিখলাম না, সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কোনগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট, দিস, এই সমস্তগুলো, এরা কি থার্ড পারসন, আর এরা সিঙ্গুলার যেহেতু এরা একা। যদি সাবজেক্টে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে ভার্বের গায়ে আমরা এস বা ইএস যোগ করি। কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। আর এই কথাটা তোমরা সারা জীবন মনে রাখবে। ওকে, তারপর কি না বলেছি, সাবজেক্ট, ভার্বের গায়ে ভার্ব, ভার্বের গায়ে এস বা ইএস, আর অবজেক্ট। তাহলে এই জিনিসটায়, এই স্ট্রাকচারটায় যদি আমি প্রত্যেকটা ওয়ার্ড বসাতে পারি,
এই স্ট্রাকচার অনুযায়ী, তাহলেই আমাদের প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যেমন ধরো সাবজেক্টে আমি বসালাম আই, আমি, ভার্বে আমি বসালাম ইট, আর অবজেক্টে আমি বসালাম রাইস। তাহলে কি হলো? আই ইট রাইস। তাহলে কি? আমি ভাত খাই। সেটা কোথায়? না প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অন্তর্গত। আচ্ছা, তারপর দেখো হি রাইটস এ পোয়েম বা হি রাইটস পোয়েম। এক্ষেত্রে কি দেখো, এক্ষেত্রে ভার্ব রাইট তার গায়ে আমি এস বসিয়েছি। কেন বসিয়েছি? না এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হিটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের গায়ে, রাইট ভার্বের গায়ে এস বসেছে। ওকে, এইটাই যদি সাবজেক্ট হি এর বদলে যদি এখানে আই হতো বা উই হতো বা দে হতো, মানে প্লুরাল নাম্বার থার্ড পারসনও যদি হতো, তাহলেও কিন্তু, বা ইউ হতো, তাহলেও কিন্তু আমাদের এই এস বা ইএস বসানোর ব্যাপারটা থাকতো না। এস বা ইএস কখন বসাবো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, ভার্বের গায়ে এস বা ইএস বসাবো। আর এই জিনিসটা ধ্রুব সত্যির মতো মাথায় রেখে দাও। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, আর তা দিয়ে সেন্টেন্সের গঠন রীতি। এরপর আমরা কন্টিনিউ করব কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আসো দেখি। আচ্ছা, বারবার আমি প্রেজেন্ট লিখবো না, এখানে উপরে প্রেজেন্ট লেখা আছে, তাই আমি এখানে কন্টিনিউয়াস বা পারফেক্ট যা হবে সাব ডিভিশনটা আমি লিখবো। এক্ষেত্রে কি হচ্ছে? কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াস কথাটা এসেছে কন্টিনিউ থেকে। কন্টিনিউ কথার অর্থ কি? না যেটা চলছে, কন্টিনিউ করছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেই সমস্ত ক্ষেত্রে ইউজ করব যে ক্ষেত্রে কি হচ্ছে, কোনো কাজ বর্তমানকালে চলছে বোঝাবে। ওকে, তাহলে কি এক্ষেত্রে যদি দেখি কি বললাম? বর্তমানকালে অর্থাৎ এখন কোনো কাজ চলছে বা ঘটছে। সেই সূত্রে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা একটা নাম দিতে পারি বাংলায়। সেটা কি? না ঘটমান বা চলমান বর্তমান। অর্থাৎ কি? বর্তমানকালে কোনো কাজ চলছে। এর তাহলে স্ট্রাকচার কি আছে? এর তাহলে স্ট্রাকচার আমরা দেখতে পারি। এর ক্ষেত্রে স্ট্রাকচার কি হয়? সাবজেক্ট হয়, তারপর কি হয়? সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব বসে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কে কে আছে? অ্যাম, ইজ, আর। আশা করি কাদের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর বসে এটা তোমরা জানো সবাই, তাও আমি বলে দেব। তারপর কি? সাবজেক্ট বি ভার্ব, তারপর মেন ভার্ব যেটা ছিল, যে অর্থাৎ যে কাজটা হচ্ছে তার সাথে কি বসে? আইএনজি যোগ হয়, এবং তারপর অবজেক্ট বসে। তাহলে কি হলো? না স্ট্রাকচার সাবজেক্ট হলো, বি ভার্ব হলো, অর্থাৎ অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হলো, সেটা সাবজেক্ট অনুযায়ী হবে এই বি ভার্বটা। তারপর কি হবে? মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, তারপর কি হবে? অবজেক্ট যোগ হবে। অর্থাৎ যদি এই স্ট্রাকচারে আমি কোনো প্রত্যেকটার ক্ষেত্রে ওয়ার্ড বসাই, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স তৈরি হবে। আচ্ছা, এছাড়া আর একটা জিনিস বলে দিই, বাংলা থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, বাংলা দেখে সেটা আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে মেন ভার্ব যেটা থাকে তার গায়ে কি কি থাকলে আমরা বুঝতে পারি, সেটা একটু আমরা দেখে নিই। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ধরো মেন ভার্বের ক্ষেত্রে ছি, আচ্ছা, ছে আর ছ যদি থাকে চলিত বাংলায়, কি ছি, ছে, ছ যদি থাকে, অর্থাৎ কি? করছি, কোনো কাজ আমি করছি, দেখো শেষে ছি আছে। তুমি কোনো কাজ করছো, শেষে ছ আছে। সে কোনো কাজ করছে, এর শেষে ছে আছে। তাহলে বাংলায় যদি আমি এই ছি, ছ আর ছে দেখি ভার্বের গায়ে, অর্থাৎ কর্মের গায়ে আছে, তাহলে এটা আমি বুঝে নেব কি এটা কিসে আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমি বলেছি, কি বলেছি? সাবজেক্ট অনুযায়ী বি ভার্ব অর্থাৎ অ্যামিজারের একটা, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, আর তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে যদি আমি এখানে একটা বাংলা উদাহরণ দিই, যে আমি এখন লিখছি,
আমি এখন লিখছি, আমি কি করছি এখন লিখছি, লেখা কাজটা এখন আমার দ্বারা হচ্ছে, এখনো চলছে। তাহলে শেষে কি আছে, ছি আছে। আমি কি দেখে বুঝবো এটা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুযায়ী স্ট্রাকচারে বসাবো। এখানে আমি অর্থাৎ যে কাজ করছে সেটা হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। আর কি করছি আমি না হচ্ছে এখানে লিখছি, তাহলে লিখছি হচ্ছে ভার্ব। আর এর সাথে ধরো আর একটা যোগ করে দেওয়া হলো যে আমি এখন একটা ধরো যোগ করে দেওয়া হলো লেটার অর্থাৎ চিঠি, চিঠি লিখছি, তাহলে এই চিঠি হয়ে যাবে কি অবজেক্ট। বোঝা গেল? তাহলে আমি এই স্ট্রাকচার অনুযায়ী ফেলবো, তাহলে প্রথমে আমার কি হবে সাবজেক্ট হবে, সাবজেক্ট এখানে কি আছে সাবজেক্ট আছে আই, তারপর কি বসাতে বলেছি বি ভার্ব বসাতে বলেছি, আই এর জন্য বি ভার্ব কে হয় অ্যাম। ওকে, তারপর কে হয় না তারপর বলেছি কি ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব কি এখানে রাইট অর্থাৎ কি হবে রাইটিং। আচ্ছা, একটি চিঠি বা চিঠি রাইটিং এ লেটার, এ লেটার। আর কখন না হচ্ছে নাও, তাহলে কি হলো না আই এম রাইটিং এ লেটার নাও। আর যদি না এই অবজেক্ট থাকে তাহলে আমি এই পর্যন্ত রাখতে পারি আই এম রাইটিং নাও, তাহলে আমি এখন লিখছি। আর যদি সেক্ষেত্রে কোনো অবজেক্ট দিয়ে থাকে তাহলে তুমি ভার্বের পর মেন ভার্বের আইএনজির পর সেটা বসাতে পারো, তোমরা বসাতে পারো। আচ্ছা, তাহলে এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন রীতি আর বাংলা দেখে আমরা কিভাবে চিনব। তোমাদের আর একটা এক্সাম্পল দিয়ে দিই। ধরো সীমা কি করছে, সীমা এখন একটি গান গাইছে, তাহলে কি হবে এখানে কে কাজ করছে, এখানে সীমা অর্থাৎ এটা সাবজেক্ট। এখানে কি করছে সে গাইছে, সেটা হচ্ছে কি গাওয়া, সেটা হচ্ছে ভার্ব, ভার্ব। এরপর কি করছে না কি গাইছে, সে একটি গান গাইছে, এটা অবজেক্ট। আর এটাকেও আমরা অবজেক্টের পর, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা সেক্ষেত্রে আমি পরে বলবো, এটা হচ্ছে অবজেক্টের পর বসে বা প্রথমেও বসতে পারে সাবজেক্টে। তাহলে কিভাবে সাজাবো না সীমা, তারপর কি বলেছি না বি ভার্ব বসাতে বলেছি, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে সীমা ইজ। ওকে, তারপর কি না গাওয়া, সেটা হচ্ছে ভার্ব, তাহলে হচ্ছে সিং, সিং। তার সাথে কে যোগ হবে আইএনজি যোগ হবে, তাহলে হবে সিঙ্গিং। কি গাইছে একটি গান, সিঙ্গিং এ সং। কখন এখন, তাহলে কি হলো সীমা ইজ সিঙ্গিং এ সং নাও, বা নাওটা আমরা প্রথমে বসাতে পারি, নাও সীমা ইজ সিঙ্গিং এ সং। তাহলে এক্ষেত্রে কি বুঝলাম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার গঠন রীতি এবং বাংলা থেকে কি দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা প্রেজেন্ট পারফেক্টের দিকে যাব, তোমরা এটা নোট করে নাও। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো বর্তমানে ধরো কোনো কাজ শেষ হয়ে গেছে, কিছুক্ষণ আগেই একটা কাজ শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো চলছে, অর্থাৎ কাজটা শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো চলছে, সেই সেন্স বোঝাতে গেলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। এর একটা নাম আছে, এর বাংলার নাম হলো যে পুরাঘটিত বর্তমান, অর্থাৎ যেটা হয়ে গেছে অথচ সেটা বর্তমান কালেই, পুরাঘটিত বর্তমান। দেখে নিই এটা কি দেখে বাংলা থেকে বুঝবো। আচ্ছা, তার আগে দেখে নিই স্ট্রাকচার কি। স্ট্রাকচার, স্ট্রাকচার কি, স্ট্রাকচার হয় এর ক্ষেত্রে হয় সাবজেক্ট, তারপর কে হয় হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের মেন ভার্বের থার্ড ফর্ম, আচ্ছা থার্ড ফর্ম বলতে আমি এখানে বোঝাচ্ছি ভার্বের পার্টিসিপেল ফর্ম। ওকে, আমি প্রত্যেকটা ভিডিও বা যখন এই ভার্বের পার্টিসিপেল আসবে আমি এটা V3 লিখবো, তোমরা এটা বুঝে নিও। তারপর কি হবে, তারপর হবে হচ্ছে অবজেক্ট। তাহলে কি হলো সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ভার্বের 3 নম্বর, আর হলো অবজেক্ট। ভার্বের 3 নম্বর বলতে আমি কি বুঝিয়েছি, ভার্বের 3 নম্বর বলতে বুঝিয়েছি ভার্বের পার্টিসিপেল ফর্ম। ওকে,
তাহলে এক্ষেত্রে একটা বাংলা দেখি কি করা যায়। আমি কাজটি করেছি, সে বাড়ি পৌঁছেছে, সরি তাহলে কি সে বাড়ি পৌঁছেছে বা আমি কাজটি করেছি, এই রকম সেন্সের ক্ষেত্রে আমরা কি করি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তাহলে প্রথম সেন্টেন্সটা নিয়ে যদি আমি এক্ষেত্রে ট্রান্সলেশন করার চেষ্টা করি, এখানে কে কাজটা করেছে, আমি করেছি, তাই জন্য সাবজেক্ট প্রথমে আই। তারপর কি করেছি, কাজটি করেছি, অর্থাৎ ভার্ব এখানে হচ্ছে ভার্ব, সেখানে কি আছে করা, সেটা হচ্ছে ডু, ঠিক আছে। তারপর কি আছে অবজেক্ট ওয়ার্ক, কাজ বা দ্য জব। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী কে বসবে, হ্যাভ বা হ্যাজ। আই এর ক্ষেত্রে কে বসে, হ্যাভ বসে। তারপর কি হবে, ভার্ব বসবে, ভার্বের 3 নম্বর বসবে, ডু ভার্বের 3 নম্বর কি, ডু, ডিড আর হচ্ছে ডান। তাহলে আমাদের কোন ফর্মটা লাগবে, এই ডান ফর্মটা লাগবে। তাহলে কি হলো, আই হ্যাভ ডান, কি করেছি, কাজটি করেছি, ডান দ্য জব অর ওয়ার্ক। তাহলে কি হলো, আই হ্যাভ ডান দ্য জব অর আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। বোঝা গেছে। এরপর আমরা সেকেন্ড সেন্টেন্সটা দেখি কি আছে। সেকেন্ড সেন্টেন্সটায় এখানে বলেছে সে বাড়ি পৌঁছেছে, এখানে সাবজেক্ট কে, সে, আমরা হি নিলাম। তারপর কি পৌঁছেছে, পৌঁছে যাওয়া, সেটা ভার্ব, তার জন্য কি হবে, হি এর জন্য হ্যাভ না হ্যাজ, হ্যাজ বসবে। তারপর পৌঁছানো ইংরেজি কি, রিচ, তাই তো, পৌঁছে যাওয়া, রিচ। তার 3 নম্বর কি, ইডি যোগ, রিচড, REACHED, রিচড, ওকে। তারপর কি, কোথায় পৌঁছেছে, বাড়ি, রিচড হোম। বোঝা গেল। তাহলে কি বললাম না, এখানে সাবজেক্ট প্রথমে, তারপর হ্যাভ হ্যাজ, তারপর ভার্বের 3 নম্বর, তারপর অবজেক্ট। তাহলে প্রথমে কে, হি বসলো, তারপর তার অনুযায়ী হ্যাজ বসলো, তারপর মেন ভার্বের V3 বসলো, তারপর অবজেক্ট বসলো। আশা করি বুঝতে পেরেছো। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝালাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও, বিশেষ করে এই স্ট্রাকচারটা অবশ্যই নোট ডাউন করবে। এটা মনে রাখলে কোনো সেন্টেন্স তোমাদের ট্রান্সলেশন করতে কোনো অসুবিধা হবে না। এরপর আমরা কি দেখব, এরপর আমরা দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর আমরা কি দেখব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো অতীতে কোনো কাজ ধরো শুরু হয়েছে অথচ বর্তমানেও সেই কাজ চলছে। হয় না এরকম, যে আগে আমি একটা কোনো কাজ শুরু করেছি, 2 ঘন্টা আগে ধরো আমি একটা কোনো কাজ শুরু করেছি, সেটা এখনো চলছে, সেক্ষেত্রে আমরা কি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটি ইউজ করব। দেখি আমরা এখানে লিখে বুঝি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকের বাংলা আছে, তাহলে এরও বাংলা থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ কি, পুরা ঘটিত, পারফেক্ট মানে কি পুরা ঘটিত, পুরা ঘটিত, কন্টিনিউয়াস মানে কি চলমান, চলমান, আর প্রেজেন্ট মানে কি বর্তমান। তাহলে পুরা ঘটিত, চলমান, বর্তমান। বোঝা গেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বাংলা। আচ্ছা, এর স্ট্রাকচার কি আছে, এর স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার দেখে নাও কি হয়। প্রথমে সাবজেক্ট বসে, প্রথমে সাবজেক্ট বসলো, তারপর যেহেতু পারফেক্ট কথার উল্লেখ আছে তাই জন্য হ্যাভ বা হ্যাজ বসলো, হ্যাভ বা হ্যাজ বসলো। তারপর কি বসলো, বিন, এটার ক্ষেত্রে মাথায় রাখবে কি হলো, বিন। তারপর কে হয়, তারপর হয় কন্টিনিউয়াস, যেহেতু হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ, মেন ভার্বের সাথে আইএনজি যোগ। তারপর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এবং ভেরি ইম্পর্টেন্ট জিনিস আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সময় উল্লেখ করা থাকবে, সেই ক্ষেত্রে আমরা সিন্স বা, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, সিন্স বা ফর ইউজ করব। তারপর টাইম, তারপর অবজেক্ট বা অবজেক্ট প্রথমে এই ভার্বের পরেও আমরা লিখতে পারি। তাহলে এবার তোমরা জিজ্ঞাসা করবে সিন্স বা ফর কখন বসে, সেটাও আমি তোমাদের বলছি। তাহলে প্রথমে আরেকবার স্ট্রাকচারটা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ, তারপর বিন, ভার্ব আইএনজি, অবজেক্ট, সিন্স বা ফর, তারপর টাইম বা সিন্স বা ফর, বিশেষ কোনো ক্ষেত্রে সিন্স বা ফরের পর টাইম বসে। ওকে, তাহলে দেখা যাক একটা সেন্টেন্স দিয়ে আমরা কি বলতে পারি। ধরো রোহিত
2 ঘন্টা ধরে ফুটবল খেলছে। আরেকটা সেন্টেন্স লিখলাম, রোহিত সকাল থেকে ফুটবল খেলছে। দেখো কি কি বলেছি, প্রথম সেন্টেন্স বলেছি রোহিত 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, এখানে 2 ঘন্টা মার্ক করো। তারপরেরটাই বলেছি 2 নম্বর সেন্টেন্সটায় রোহিত সকাল থেকে, এখানে সকাল থেকে এটা মার্ক করো, ফুটবল খেলছে। একটাই বলেছি 2 ঘন্টা ধরে, অর্থাৎ নির্দিষ্ট টাইম বলে দিয়েছি। আর একটার ক্ষেত্রে কি বলেছি, সকাল থেকে, সেখানে কোনো নির্দিষ্ট টাইম বলা নেই, কিন্তু কাজটা কখন শুরু হচ্ছে সেটা বলা আছে। তাহলে প্রথমটায় যেটার ক্ষেত্রে আমি বলেছি কি না নির্দিষ্ট সময় বলা আছে, সেটার ক্ষেত্রে আমরা এই যে সিন্স বা ফরের মধ্যে ফর ইউজ করব। আর যেটার মধ্যে নির্দিষ্ট সময় নেই অথচ প্রথম কখন কাজটা শুরু হয়েছে সেটা বলা আছে, সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করব। আমরা সেন্টেন্স দিয়ে এই দুটোকে দেখে নেব। তাহলে প্রথম সেন্টেন্সটা যদি ট্রান্সলেশন করি, সাবজেক্টের জায়গায় কি আছে রোহিত, তাহলে কি বসবে রোহিত। ওকে, তারপর কি করেছে রোহিত, না রোহিতের জন্য কে বসবে, হ্যাভ হ্যাজ এর মধ্যে যে কোনো একটা বসবে। রোহিত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য রোহিতের জন্য কে বসবে, হ্যাজ বসবে। ওকে, তারপর কি না হচ্ছে হ্যাজ বিন, বিনটা বসাতেই হবে, বিন এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ বিন। তারপর রোহিত হ্যাজ বিন, তারপর কি করছে না হচ্ছে সে ফুটবল খেলছে, খেলা প্লে, তাহলে হ্যাজ বিন প্লেয়িং। কি খেলছে, ফুটবল খেলছে, অবজেক্ট ফুটবল খেলছে, তাহলে কি ফুটবল, প্লেয়িং ফুটবল। এবার কি বলেছি 2 ঘন্টা ধরে, নির্দিষ্ট সময় আছে, তাই জন্য কি বসাবো, ফর বসাবো, ফর 2 আওয়ার্স। তাহলে কি হলো, রোহিত হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর 2 আওয়ার্স। আর সেকেন্ড সেন্টেন্সটার ক্ষেত্রে কি আছে, সকাল থেকে, গোটা সেন্টেন্সটাই এক, শুধুমাত্র টাইমটা যেটা আছে সেটা ওখানে 2 ঘন্টা বলা ছিল, এক্ষেত্রে বলা আছে সকাল থেকে। তাহলে এক্ষেত্রে কি হবে, একই জিনিস, রোহিত সাবজেক্টের জায়গায় রোহিত, তারপর হ্যাজ, তারপর বিন, তারপর প্লেয়িং, তারপর ফুটবল, তারপর এবার বলা হয়েছে সকাল থেকে। এর ক্ষেত্রে ছিল 2 ঘন্টা ধরে, এর ক্ষেত্রে আছে সকাল থেকে। এর ক্ষেত্রে তাহলে কি বসাবো, সিন্স, সিন্স কি মর্নিং। আশা করি বোঝা গেছে সিন্স আর ফর কখন আসে। তাহলে তোমাদের স্ট্রাকচারটা কি হলো, সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, বিন, ভার্ব প্লাস আইএনজি, অবজেক্ট আছে, এখানে আমি অবজেক্টটাকে প্রথমেই লিখে দিলাম। তারপর এখানে হলো অবজেক্ট, তারপর হলো সিন্স বা ফর, তারপর যে টাইমটা দেয়া থাকবে সেই টাইমটা। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরাঘটিত চলমান বর্তমান। এটা নোট ডাউন করে নাও। তারপর আমরা পাস্টের দিকে এগোবো, পাস্ট অর্থাৎ অতীত। এক্ষেত্রে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেখে নিই পাস্ট টেন্স। এতক্ষণ প্রেজেন্টের 4টে ভাগ পড়লাম। প্রেজেন্টের 4টে ভাগ কি কি বললাম, প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর দেখবো পাস্ট। আচ্ছা, প্রথম দিনের টেন্সের ক্লাস এখানেই শেষ করলাম। নেক্সট দিন আমরা পাস্ট টেন্স আর ফিউচার টেন্সে আলোচনা করব। যেহেতু ভিডিওটার লেন্থ অনেকটা বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। এই পর্যন্ত তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে সেটি বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও। ওকে, থ্যাংক ইউ।